সুপ্রিয় দর্শকবৃন্দ, হোল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব থেকে যারা দেখছেন, আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করছি আজকের আলাপন অনুষ্ঠান। আমাদের আলাপন অনুষ্ঠানটি মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি 24 এর আয়োজনে চলছে। আলাপন অনুষ্ঠানটি বেশ বেশ কয়েক বছর ধরে চলছে আমাদের এই অনুষ্ঠানটি। চমৎকার আয়োজনে আমাদের ডক্টর নূর মোহাম্মদ তফদ্দার এবং বিরাট থেকে উনি লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন, ইজ আওয়ার প্রাউড চেয়ারম্যান। আর সাইদুর রহমান মান্না ফ্রম বাংলাদেশ টোটাল লজিস্টিক সাপোর্টটা দিচ্ছেন ফ্রম বাংলাদেশ। থ্যাংক ইউ মিস্টার তফদ্দার এন্ড মিস্টার সাইদুর রহমান মান্না। আপনাদের দুজনে প্রত্যেক সপ্তাহে অনেক কষ্ট করেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শকবৃন্দ, আপনাদেরকে আপনারা একটা ধন্যবাদ জানাবেন আপনার কমেন্ট বাক্সে। আর যারা কমেন্ট করছেন প্রত্যেক সপ্তাহে, আমরা তাদের নামগুলো বলতে পারছি না, ইভেনচুয়ালি উইল আমরা প্রত্যেকের নামগুলো স্ক্রোল করার চেষ্টা করব। আজকের অনুষ্ঠানটিতে আমাদের 2, 3, 4 জন পর্যায়ক্রমে অতিথি আসার সম্ভাবনা আছে। আমার সাথে এখন বর্তমানে অলরেডি ঢুকেছেন আমার বাংলাদেশের স্টার টকার, ইজ এ ভেরি গুড টকার। একটা টক শো শেষ করে একটা ঢুকলেন জনাব কুদ্দুদি খোদা, আপনাকে অভিনন্দন, আপনাকে ওয়েলকাম আমাদের। আপনাকে ধন্যবাদ মিস্টার শারাফাত, আপনাকে ধন্যবাদ। আপনাকে তাৎক্ষণিক লিংক পাঠালাম, আর ঢুকলেন এই জন্য বিশেষভাবে দর্শকদের পক্ষ থেকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অনুষ্ঠানে দর্শকবৃন্দ এবং জনাব কুদ্দুদি খোদা, ডক্টর আনোয়ার করিম বিশেষজ্ঞ, আমাদের এখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উনি প্রেসিডেন্ট ছিলেন। উনি রোডস এন্ড হাইওয়ের ব্যাপারটা, বাংলাদেশের যানজট নিয়ে বেশ কাজ করেছেন, কিভাবে সলভ করা যাবে কোনোদিন পারেন নাই। ওনার নিয়ে আসছি আজকে যে কথা বলার জন্য, যানজটটা যদি কোনোভাবে ইন্টার্ম গভর্নমেন্ট থেকে সম্ভব হয়, কিভাবে ঢাকার যানজটটাকে ঠিক করা যায়, সেই প্রসঙ্গে কথা বলবো। ডাক্তার আনোয়ার করিম উনি যে কোনো সময় ঢুকে যাবেন। সো লেটস স্টার্ট উইথ কুদ্দুদি কথা। আমরা দেরি না করে আমরা আজকে 15-16 মিনিট বিলম্বে অনুষ্ঠান শুরু করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের ডাক্তার হাসনাত হোসেন একটা মিটিং এ লন্ডনে ঝামেলায় পড়ে গেছেন, উনি একটু পরে ঢুকবেন। আমরা ক্ষমার দৃষ্টিতে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। কুদ্দুদি কথা, প্লিজ গো হেড। আমাদের আমেরিকার নির্বাচন, হ্যারিস ভার্সেস ট্রাম্প, লাস্ট টাইম আপনি কথা বলেছেন। থ্যাংক ইউ। আপনি জানেন যে বাংলাদেশের জনগণ বন্ধুপ্রতিম মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে আছে, এবং আমরা এটাও জানেন যে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম কর্মী এখন ইলেকশন কভার করতে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। আমার যেটা মনে হয় যে ইলেকশনটা খুব টাফ হবে, খুবই টাফ। এখন খুব প্রেডিক্ট করা আমার কাছে খুব আমার কাছে মনে হচ্ছে খুব টাফ প্রেডিক্ট করা যে আসলে কি হবে। তো দিন শেষে হয়তো বা কামালা হ্যারিসন বেরিয়ে যাবেন, কিন্তু ইলেকশনের যে মেকানিজম এবং ইউএস এর যে ইলেকশনের ক্যারেক্টারিস্টিক, সেই ক্যারেক্টারিস্টিক্সে মনে হচ্ছে যে একটু মানে সকাল এক ধরনের মোমেন্টাম হচ্ছে, এটা আবার বিকালে আরেক ধরনের হচ্ছে, এমন হচ্ছে আর কি। যেটা আবার মানে যারা ভোট দিচ্ছেন এবং বাংলাদেশের অসংখ্য লোক যারা ভোটার, তারা কিন্তু অনেকে আসছেন না। আমার অনেকে কথা হয়েছে যে ভাই, আমিও জিজ্ঞেস করছি কবে আসবেন ঢাকায়, ভোটটা দিয়ে আসি। আমি নিজেও ভোট দিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ। তো এই যে ভোট দেওয়ার জন্য একটা আগ্রহ এবং নিজেকে একটা সম্মানিত ভোটার মনে করা এবং খুব গুরুত্বপূর্ণ মনে করা, এটাও কিন্তু আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়, আমাদের দেশের জন্য আমি মনে করি আর কি। যে আমাদের দীর্ঘ সময় ভোটের সংস্কৃতির সাথে আমরা ছিলাম না, এখন এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার আছে, আমরা হয়তো বা খুব দ্রুতই একটা ইলেকশন প্রক্রিয়ার মধ্যে যাব, আমাদেরও ইলেকশন হবে, সেজন্য আমরা অপেক্ষা করছি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইলেকশনে যারা ইলেকশন প্রক্রিয়ার সাথে জড়িত এবং কমলা হ্যারিস এবং ট্রাম্প, যে ডেমোক্রেট এবং রিপাবলিকান দুটো দলের প্রধানকে আমি গভীরভাবে শুভেচ্ছা জানাচ্ছি। একটা মানে আপনি জানেন যে এটা বাংলাদেশের শব্দ আছে ফাটাফাটি। এই ফাটাফাটি ইলেকশনের আমরা দর্শক হিসাবে বাংলাদেশে, আমি তো ভোটার না, আপনি ভোটার, আমি আপনাকে গভীরভাবে শ্রদ্ধা জানাই এই ভোটের জন্য। আপনি ভোট দিয়ে বাংলাদেশে ফিরেন এবং আরো যারা ভোটার বাংলাদেশে আছে তাদের উদ্বুদ্ধ করেন যে ভোটটা দেন, ভোট দেন। ঠিক আছে? হ্যাঁ, আবার বলেন। অনুষ্ঠানের শুরুতে জনাব কুদ্দুদি খোদা চমৎকার দুটা পয়েন্ট আপনি বলে দিলেন, বাট দ্য থিং ইজ, সুন্দর কয়েকটা পয়েন্ট আমি বলি, দেন ইউ ক্যান স্টার্ট টকিং। আমাদের ডক্টর আনোয়ার করিম বলবে, এনি টাইম ঢুকে যাবেন। সো আমার কথা হলো যে আমি এখানে রান করেছি 2019 এ স্টেট সিনেট সিট থেকে। আমি জানি যে প্রসেসটা ছোট
জুনিয়র লেভেল থেকে কিভাবে প্রেসিডেন্ট পর্যন্ত যাওয়া যায়, এবং স্টেট সিনেটে কিন্তু আমাদের ওবামা প্রথমবার আনকনটেস্টেড হয়েছিলেন। প্রথম আমাদের প্রেসিডেন্ট ওবামা কিন্তু স্টেট সিনেট দিয়ে শুরু করেছেন। তো আমি যেটা বলছি, এখানে নির্বাচন প্রক্রিয়াটা অ্যাট্রাকটিভ কেন হয়, নট অনলি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, দর্শক যারা দেখছেন বা যারা দেখবেন, কলাকুশলীরা যারা আছেন ইনক্লুডিং গেস্টরা, যে আমেরিকান প্রসেসটা কিন্তু ইলেকশনের সময় আরো কিছু জিনিস জুড়ে দেয় লোকালি। স্টেট সিনেট, সরি মানে প্রত্যেক 6 বছর পর পর সিনেটার বদলায়, আর প্রতি 2 বছর পর পর কংগ্রেসম্যান বদলায়। সো কংগ্রেসম্যান কিন্তু সবসময় প্রেসিডেন্ট ইলেকশনের সময় একটা সেট থাকে, আর সিনেটার থাকে আরেকটা সেট। 6 বছর পর পর সিনেটার, 4 বছর পর পর হয় প্রেসিডেন্ট। দেখেন হিসাবটা, প্রেসিডেন্ট ইলেকশন হয় 4 বছর পর, কিন্তু ইউএস সিনেট, নট স্টেট সিনেট, আমি যেটা রান করি সেটা ইউএস সিনেট না, এটা স্টেট সিনেট ভার্জিনিয়ার অনলি। ইউএস সিনেট হলো এটা স্টেট থেকে রিপ্রেজেন্ট করে সারা আমেরিকার না, ওই স্টেটের 2 জন করে প্রতি স্টেটে 100 সিনেটার, আর 435 জন কংগ্রেসম্যান। প্রতিজন কংগ্রেসম্যান তার জনসংখ্যা নিয়ে সাইজ ঠিক হয়, যেরকম ভার্জিনিয়া যেরকম 11 জন মতো এখানে আছে, 11 জন 7 জন। ওই কংগ্রেসম্যানরা 2 বছর পর পর, আবার একটা স্টেটে কিন্তু যখন সিনেটার বলে যাদেরকে, তারা কিন্তু ওই সিনেটারে বলে, কিন্তু কংগ্রেসম্যানদের লেভেলে যেটা স্টেট আছে ওদেরকে বলে ডেলিগেট, ওইটাও 2 বছর। কিন্তু আমাদের স্টেট সিনেট আবার 4 বছর। এই ব্যাখ্যাগুলো অনেকে জানে না, ইলেকট্রাল সিস্টেম যেটা অনেকে জানে না, যে এখন দেখেন নির্বাচন হচ্ছে, জনাব খোদা নির্বাচন হচ্ছে, আমাদের আনোয়ার করিম ঢুকে গেছে, আমাদের ডাক্তার হাসনাত ঢুকে গেছেন। আসসালাম, কেমন আছেন সবাই? আমি খুব মানে এক্সাইটেড ভাবে আমেরিকান ইলেকশন পলিসি প্রসেসটা নিয়ে কথা বলছিলাম। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি আছেন আমার সাথে কুদরতি খোদা ফ্রম বাংলাদেশ। উনি অনেক লেভেলে জনপ্রশাসন নিয়ে কথা বলেন, উনি বঙ্গভবন নিয়ে কিছু কথা বলবেন। আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন ডাক্তার আনোয়ার করিম, আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের প্রাক্তন সভাপতি ফ্রম ওয়াশিংটন, এবং ডাক্তার হাসনাত হোসাইন, আজকেই বাংলা দেখছি ওনার টাইটেলে, ডাক্তার হাসনাত হোসেন ফ্রম লন্ডন, আওয়ার প্রাউড লিডার, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের উনি অত্যন্ত শক্ত প্রেসিডেন্ট আমাদের, ঝেঁটে ফেলতেছেন সারা বিশ্বে কি কি করা যায়। এনআরবি নিয়ে যদি কেউ কাজ করেন, ডক্টর করিম এবং কুদরতি খোদা, হি ইজ দ্য ওয়ান হু ইজ বিহাইন্ড অল দিস এনআরবি ইস্যুগুলো যেগুলো কাজ চলতেছে। আমি দর্শক, আমরা কথা বলছিলাম ইলেকশন নিয়ে, আমি পরিচয় করেছি ডাক্তার আনোয়ার করিম। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ভেরি মাচ। And Dr. Go ahead. I'm happy to be in your show. Definitely, I have time constraint, but still, I just wanted to join with the for some time, for short time. Okay. একটু সামনে চলে আসেন, আপনার আরেকটু সামনে। দেন আমাদের ডক্টর হাসনাত হোসেন অনেক ব্যস্ততার মাঝে এসেছেন, আর আমাদের বেগম খালেদা জিয়ার অ্যাডভাইজার জনাব মাহিদুর রহমান আমাদের সাথে যুক্ত হওয়ার কথা আছে। উনি বোধহয় ঘুমিয়ে আছেন কিনা লন্ডন, আই ডোন্ট নো। মাহিদুর রহমান যেখানে থাকুন, আপনি টক শো দেখে থাকবেন, সাথে সাথে জয়েন করেন, ইউ হ্যাভ দ্য লিংক। ওকে, কুতুলের কথা আমরা যেটা বলছিলাম, যে এই আমেরিকান সিস্টেমে যেটা অনেকেই বোঝে না, ইলেকট্রাল সিস্টেম এখন কিন্তু ব্যাটল গ্রাউন্ড স্টেট আমরা বলছিলাম 3টা 4টা, যেরকম আপনি বলবেন যেরকম ছিল 9টা, উনি বলছেন ডাক্তার আনোয়ার করিম, বাট আমি বলবো 4-5টা। কিন্তু দেখেন পেনসিলভেনিয়াতে 2 প্রার্থী কিন্তু হাড্ডাহাড্ডি ভাবে এভরিডে যাওয়ার চেষ্টা করছেন। পেনসিলভেনিয়া, জর্জিয়া এন্ড মিশিগান ইজ দ্য কি স্টেট নাও। এই 2টাতে যে পাস করবে সেই প্রেসিডেন্ট, কিন্তু সারা আমেরিকা কিন্তু স্যাডেল কে কোথায়। যেমন ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটিক লিডিং, নিউ ইয়র্ক, নিউ জার্সি, এগুলো সব ডেমোক্রেট। কিছু রেড স্টেট আছে, তার কাছে দেওয়া যেতে পারবে না, ব্লু স্টেট। সে আমেরিকার 50টা স্টেটে কিন্তু 57টা মোটামুটি স্যাডেল। যেমন টেক্সাস, গতকালকে হঠাৎ করে টেক্সাস ঘুরে যাচ্ছে একটু, সেগুলো হলো টেক্সাস, ফ্লোরিডা ঘুরার পথে। কিন্তু লাস্ট মিনিটে ক্যান্ডিডেটদের কোনো কেলেঙ্কারি বা ভালো ঘটনা বা খারাপ ঘটনায় কিন্তু ভোট 2-3% ইনস্ট্যান্ট সারা বিশ্বের যে কোনো নির্বাচনে চেঞ্জ হয়ে যায়। বাট আমেরিকার পোলিং সিস্টেম ইজ সো গুড যে গতকালকে আমি ডেমোক্রেট, প্রাউড ডেমোক্রেট, বাট কালকে আমি ভয় পেয়ে গেছিলাম যে 47 ন্যাশনাল পোল, মানে হাড্ডাহাড্ডি টাই। এরকম যদি ঘটনা ঘটে আমেরিকায়, it's very difficult to predict who is winning now. Today যদি নির্বাচন হয়, it can be tie. So আমি বলবো প্লিজ ডক্টর আনোয়ার করিম, আপনি একটু বলেন, ওয়াশিংটন থাকেন আপনি ইলেকশন নিয়ে, তারপর আমি ডাক্তার হাসনাত হোসেন থেকে
ইলেকশন এবার খুবই মানে অবস্থা এবার খুবই মানে অনিশ্চিত। কারণ হলো যে যেটা বাবু ভাই বললেন যে আমেরিকাতে ইলেকশনটা যেভাবে হয়, মানে ইলেকট্রাল ভোটের জন্য প্রতিটা স্টেটের যে শেয়ার আছে সে শেয়ার অনুযায়ী তারা ভোট কাউন্ট হয়, এবং মোটামুটি ম্যাক্সিমাম স্টেটের সবগুলোই ডিসাইডেড, মানে যে ডেমোক্র্যাট বা রিপাবলিকান কে ভোট পাবে তারা ডিসাইডেড। সুতরাং সেটা ভোট পাওয়া না পাওয়া একই কথা। কিন্তু ওই 4-5টা স্টেট বা ম্যাক্সিমাম 9টা স্টেট পর্যন্ত, যেটা সুইং স্টেট বলা হয় যেগুলোকে, সেগুলোর উপর সব ডিপেন্ড করে। তো এই জন্য বাকি 41টা 42টা 43টা স্টেটের ইলেকশন হওয়া না হওয়া একই কথা। প্রেসিডেন্টের কথা বলছি, অন্য সেনেটর আলাদা আলাদা ব্যাপার। কিন্তু প্রেসিডেন্ট ইলেকশনের জন্য যে জিনিসটা দরকার সেটা হলো যে ওই বাকি যে 4-5টা স্টেটের সেই ইলেকশনটা খুবই ইম্পর্টেন্ট, যে কারণে 2 প্রেসিডেন্ট ক্যান্ডিডেট এখন সেইগুলোর উপর স্টেজ দিয়েছে লাস্ট কটা দিন। এখন প্রশ্ন হলো, Hi, this is Kevin C. Meggett. And I'm Joe Bello. And yo, মানে এত বেশি মানে তারা পলিটিক্যালি তৎপর যে ঠিক বোঝা যায় না যে কে ভোট দিচ্ছে, কাকে ভোট দিচ্ছে, এবং কোনো সময় রিপাবলিকান হয়, কোনো সময় ডেমোক্র্যাট হয়, এটা ভেরি আনসার্টেন। তো এখন এই যে এখন পেনসিলভেনিয়া, জর্জিয়া এবং অ্যারিজোনা, এই 3টা হলো এখন মোটামুটি সবচেয়ে বেশি মানে সুইং স্টেট, সবচেয়ে চরম সুইং স্টেট আর কি, যে এই 3টা স্টেট কি হবে নোবডি নোজ। এই 3টে স্টেটের রেজাল্ট ডিপেন্ড করবে যে প্রেসিডেন্ট কি হচ্ছে না হচ্ছে। তো এখন আমরা তাকিয়ে আছি ইলেকশন পর্যন্ত কি হয়, ইউ নেভার নো। তো এখন যে জিনিসটা দাঁড়িয়েছে যে আজ পর্যন্ত যে প্রেসিডেন্ট মানে 2 ক্যান্ডিডেটই তাদের 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 যে মানে সাপোর্ট সেটা মোটামুটি টাই, একেবারে টাই। এটা খুবই অনিশ্চিত এবার, একেবারে টাই। এবং এই শুধুমাত্র সুইং স্টেটের উপর ডিপেন্ড করে কে ক্যান্ডিডেট হচ্ছে, মানে কে প্রেসিডেন্ট হচ্ছে। তো এইটুকু আমি বলতে পারি যে এর বেশি আর কিছু বলা সম্ভব না আজকে প্রেসিডেন্ট ইলেকশন সম্বন্ধে। আমাদের থ্যাংক ইউ ডক্টর আল করিম, থ্যাংক ইউ আপনাকে আপনাকে ডাকার সাথে সাথে আসার জন্য আপনাকে রিয়েলি থ্যাংক ইউ। গত সপ্তাহে আসার কথা ছিল আপনার একটা হাসান হোসেনের সাথে, আপনার সাথে পরিচয় করেছে বোধ হয় ডক্টর আনোয়ার করিমের সাথে পরিচয় হয়েছে কিনা জানি না। হাসান ভাই, এই আনোয়ার করিম আমার একটা ভাই, এনিথিং আমার সারা 20-25-30 বছরের আমেরিকাতে হি ইজ মাই বায়োলজিক্যাল ব্রাদার না হলো, হি ইজ এ ব্রাদার, লাইক এ গ্রেট বিগ ব্রাদার। থ্যাংক ইউ আনোয়ার ভাই, আপনার অনেক অনেক অবদান আছে আমাদের কমিউনিটিতে ওয়াশিংটনে। উই ওয়ার্ক টুগেদার। এনি প্রোগ্রামে আপনি আমার সাথে থাকেন সারা জীবন। দ্যাটস অ্যানাদার স্যালুট ফ্রম দিস শো। ডক্টর হাসনাত হোসেন, আপনি যদি একটু আপনি বলেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হাড্ডাহাড্ডি 47 পোল কিন্তু আমেরিকার বদলায় না, অনেক কিছু বদলায় কিন্তু পোল বদলায় না এখানে। হোয়াট এভার দে সে, ইভেন সিএনএন বলছে কালকে রাত্রে 47. সো হাসনাত হোসেন, প্লিজ ইওর ভার্সন ফ্রম ইউকে। আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে যারা বুঝল এই আলোচনায় যোগদান করছেন তাদের দুজনকেই আমি শ্রদ্ধা জানাচ্ছি, আর আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই। আমরা তো আপনার আমেরিকান ইলেকশন এখন বলা যায় যে কদিন আগে বাংলাদেশের খবরের জন্য যেরকম টিভিতে গ্লুড হয়ে থাকতাম, এখন টিভিতে গ্লুড হয়ে আছি যে আমেরিকাতে কি হচ্ছে। এখন আমি শুনলাম আপনাদের কথা, আসলে আমি আমেরিকাতে আরেকটা শোতে ছিলাম, ওখান থেকে এখানে আসতে একটু দেরি হলো, কিন্তু এই 47 বললে তো হবে না, একটা পার্টি তো জিততে হবে। কাজেই সর্বপ্রথম বাবু যেরকম বলছেন ইলেকশনের আগে এরকমই মনে হয়, কিন্তু আমাদের একটা চিন্তা ভাবনা সারা সরি, বাংলাদেশের ফ্যাসিস্ট যে কথাটা শেখ হাসিনা যে পালিয়ে গেল, এটা আপনার চিফ অফ স্টাফ বা মিলিটারিদের একজন ছিলেন জন কেলি, উনি কিন্তু গত 2 দিন আগে বলেছেন যে এই ট্রাম্প তার সহযোদ্ধা ছিলেন, হোয়াইট হাউসের উনি চিফ অফ স্টাফ ছিলেন, উনি বলেছে যে সেও একটা ফ্যাসিস্ট। এটা নিয়ে কমলা হ্যারিস সুযোগ দেওয়ার চেষ্টা করছেন। গো হেড প্লিজ, এখানেও ফ্যাসিস্ট শব্দটা লাস্ট মিনিটে চলে আসছে। আচ্ছা, আমার কথাটা কি কোনো ইকো হচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন ঠিক মতো? শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। তাহলে আমি খুব ইকো হচ্ছে বলেই
আমি ওটা ঠিক করে নিব, কিন্তু আমি এই সুযোগটা ছাড়ছি না। আপনি যে কথা বললেন যে আমাদের চিন্তা হলো পৃথিবী তো একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশে একটা বিরাট অস্থিরতার মাঝখানে একটু আশার আলো দেখলাম ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাঝখানে। এখন ওখানেও আমাদের অনেক কাজ বেড়ে গেছে। এখন আমরা পৃথিবী মানুষ হিসেবে যদি মনে করি, আজকাল তো দুনিয়া খুব ছোট হয়ে গেছে। ইফ ইউ হ্যাভ দি মোবাইল ফোন, ইউ আর এ ওয়ার্ল্ড সিটিজেন। এখন আমেরিকা কি করে, কোন পার্টি পাওয়ারে আসলো, মানবাধিকার প্রবলেম যেগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় স্কুলিং এর মতো ছড়াচ্ছে, যেমন গাজা, এটা বিরাট ইস্যু। পৃথিবীর লোক বলে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে, এরকম বিভিন্ন। তবে আসার কথা, দুই বিজ্ঞ আলোচকের সামনে আমি পেশ করতে যাচ্ছি যে অ্যাটলিস্ট 1945-46 এর পরে আমরা তৃতীয় মহাযুদ্ধের মুখ দেখিনি। অশান্তি বেড়েছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা ঘটনার পিছনে দেখা যায়, আপনি যে দেশে বসে আছেন সভাপতি হোসেন বাবু, এই আমেরিকানরা কলকাঠি নাড়ায়। এরা ভালো কাজ করে না যে তা নয়, কিন্তু প্রত্যেক জায়গায় ওই দুধের মধ্যে একটু চোলা ফেলে দেওয়ার মতো অবস্থা। কাজেই এদের কমলা জিতবেন না ট্রাম্প জিতবেন, এই ব্যাপারে আমাদের তো বক্তব্য আছেই। আমরা কদিন আগে টরন্টোতে কনফারেন্সে আমাদের সংশয় ব্যক্ত করেছি। আমরা বিলেতে আপনাদের মতো অবস্থা ছিল যে অনেক বছর ধরে কনজারভেটিভ পার্টি পাওয়ারে আছে এবং সেখানে ঋষি সুনাক। প্রথমে আমরা খুব উদ্বেলিত হয়েছিলাম যে ও একটা এশিয়ান, একজন ইন্ডিয়ান, চিন্তাই করা যায় না বিলেতে প্রাইম মিনিস্টার হচ্ছে। হলো, তাতে আমাদের কি লাভ হলো? আমরা তো দেখেছি হিন্দুত্ববাদ বা অন্য কিছুতে বা গাজাতে হত্যাযোগ্য হচ্ছে, ব্রিটিশ প্রাইম মিনিস্টার প্লেন হারকুলিস ভর্তি করে ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে। আবার ওদিকে যিনি আসবে কেয়ার স্টেমার, সেও ভালো একটা লেবার পার্টির জেরেমি করবিন, অত্যন্ত ভালো মানুষ, তাকে সরিয়ে দিয়ে এসে দখল করলো এখন আমাদের প্রাইম মিনিস্টার। তিনিও উগ্রবাদী। তো আমরা তখন চিন্তা করলাম যে এই দুই উগ্রবাদী কাউকে তো আমরা পছন্দ করি না, কিন্তু আমাদের তো সার্ভাইভ করতে হবে। উই আর ব্রিটিশ বাংলাদেশি, যেমন আপনারা আমেরিকান বাংলাদেশি বা অস্ট্রেলিয়ান আর কানাডিয়ান। তো আমরা বলছি আমরা এথিক্যাল লোককে ভোট দিব। এইভাবে আমরা অনেক জায়গায় জিতেছি, কিছু জায়গায় হেরেছি, কিন্তু আমরা দিনের পর দিন এগিয়ে আসি। আপনাদের ক্ষেত্রে আমাদের সংশয় হলো, আমরা ভাবি যে মানবাধিকার বা মানুষের কথা বলার অধিকার বা মানুষের বাঁচার অধিকার, এটা ডেমোক্রেটদের মধ্যে যেরকম প্রকট, আপনাদের যে রিপাবলিকান পার্টি, আমাদের কনজারভেটিভ মাঝে মতো রাইট উইং, আজকাল অবশ্য রাইট উইং দলগুলো বাড়ছে। সংশয় আরেকটা হলো যে ইউরোপেও রাইট উইং লোকগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। ট্রাম্প সাহেবের কথা আমরা জানি। কাজেই আমরা সংশয়ের চোখে দেখছি। আমরা কমলা হ্যারিস এলে যে আমাদের একদম সাজিয়ে দিবেন, ওয়ার্ল্ডে পিস নেমে আসবে, এটাও ভাবছি না। যার ফলে আপনি এই 47% এসে দাঁড়িয়েছেন। আর কটা দিন আছে, ইফ কমলা হ্যারিস, আমাদের ধারণা, আই মে বি রং, আমি তো বাইরে থেকে দিচ্ছি, আপনারা ভিতরে আছেন, উনি যদি কিছু আসার কথা না বলেন, তাহলে উনি যাদের উপর ভর করছেন, যেমন এথনিক মাইনরিটি, মেক্সিকান বলেন, আমাদের মতো মুসলমানরা বলেন, বা কৃষ্ণাঙ্গ বলতে যা বোঝা যায়, তাদের ভোট জয় করার জন্য যে বাইটটা দেওয়া দরকার, কমলা ইজ প্রবাবলি মিসিং আউট। আর ট্রাম্প আর রাইট উইং বিভিন্ন চিন্তা ভাবনা, রাইট উইং দলরা তো ওইসব উস্কানিতে খুব বেশি। কাজেই একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর্যায়ে পৌঁছে গেছে। এবং আমরা সারা পৃথিবীতে, বিশেষ করে বিলেত, আপনি যদিও বলেন আমেরিকা সব চালায়, এর উপদেশটা আবার এই ক্ষুদ্র দেশ বিলেত। কাজেই আমরা এই দেশের এথনিক মাইনরিটি বলেন। ডাক্তার হাসনাত হোসেন, আপনি বললেন যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এই উত্তেজনার মধ্যে দর্শক আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি। এসে আমার ছোটবেলার বন্ধু, আমার স্কুলের ফার্স্ট বয়,
এখন প্রশাসন নিয়ে সাংঘাতিক কাজ করছেন, ওই মানে জনপ্রশাসন সাবজেক্ট আপনারা বলবেন। কুদরতি খোদা আবার কিন্তু বস ডাক্তার হাসান হুসাইন ইন্ট্রোডিউস করে দিলাম। আমরা একটা বিরতি যাচ্ছি, এসেই আমরা কুদরতি খোদার কাছে হাড্ডাহাড্ডি নিয়ে একটু শুনতে যাবো। থাকবেন আশা করি নাকি? আমাদের সাথে একটু থাকুন। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা কেমন আছো? মা ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। চমৎকার একটি আমাদের হোম কেয়ার অ্যাড চলে গেল, গোল্ডেন এজ হোম কেয়ার। আমি কুদরতির কাছে যাবো, তার আগে আমি বলছি যে আসলে হাড্ডাহাড্ডি হলো ডক্টর হাসান হুসাইন এন্ড কুদরতি এন্ড ডক্টর করিম। হাড্ডাহাড্ডির ব্যাপারটা আমেরিকাতে ঠিক লাস্ট মুহূর্তে কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওবামা is on the field now for 7 days থাকবে, কারণ ক্লিনটন নামবে, হিলারি নামবে, অনেক হেভি ওয়েট গুলা নামবে লাস্ট উইকে। সো উই হ্যাভ at least 2 weeks from now to go, বাট খেলা কোন দিকে গড়ায় বলা মুশকিল। কারণ আরেকটা বলবো, আমি ডেমোক্রেট হলো আপনাদের দুজনকে যে বা তিনজনকেই বা যারা দেখছেন তাদেরকে, যে এত কেওয়াজ, এত ঝামেলা মাথায় নিয়ে আমাকে বলতে হবে ট্রাম্প। আমি একসময় ডোনাল্ড ট্রাম্পের শার্ট পরতাম, মেড ইন বাংলাদেশ, এটা আমার এখনো মনে আছে। বাট হাসান ভাই, এত ঝামেলার পরে মিস্টার কুদরতি খোদা, হাউ কাম হি ইজ অন দিস স্টেজ? তার মানে আমেরিকানরা ট্রাম্পের মতো করেই চিন্তা ভাবনা করে বলে আমি বিশ্বাস করি এখন অ্যাজ এ আমেরিকান। কারণ ইটস লাইক কমলা হ্যারিস ইন্ডিয়ান ব্যাক একটা আছে, যেমন আমার ছিল, আমারে বলে এই জিহাদি কেন ইলেকশন করছে? আরে আমার যে আপনি ইলেকশন করতে গেলে হাসান ভাই, একটা হাসান হোসেন এখানে ইলেকশন করতে গেলে এমন ভাবে আপনি ক্রস চেক করে আপনি বাইপাস হতে পারবেন না ইফ ইউ হ্যাভ এনিথিং এরর। সো ব্যালট পেতে যাওয়া, তারপরে বলে এই বেটা কেন আসছে? কারণ আমি হোসাইন, এখন কিন্তু অনেক হোসাইন হয়ে যাচ্ছে, সিনেটর, কংগ্রেসম্যান, ডেলিগেট, আমি হব ইনশাল্লাহ। কিন্তু তারা, আপনি সিটিজেন হন, আপনি চেয়ারম্যান হন, আপনি হল না হন, তল না হন, সব দিয়ে যান, কিন্তু আমাদের এই সিনেট কংগ্রেসের পোস্ট গুলা নিয়ে না, এটা তারা লাইক করে না, বুঝছেন? কমলা হ্যারিসের দুইটা জিনিস আছে, আমি বলবো না এটা সেগ্রিগেশনে পড়ে যাবে আবার, একটা কথা, একটা টাং ভেরি ইম্পর্টেন্ট লাইভ টক শোতে, যে উনি কিন্তু চমৎকার কথা বলছেন। আমি প্রাউড ডেমোক্রেট বলে না, কমলা হ্যারিসকে কেন এতদিন ভাইস চেয়ারম্যান হিসেবে ক্লজেটে বন্দি করা হয়েছিল আমি জানি না, ওনাকে আরো আগে বাজারে নামানো উচিত ছিল। সি ইজ এ ভেরি গুড স্পিকার, তার নলেজ, এবং তাকে আজ পর্যন্ত একটাও বাজে কিছুতে তাকে আনতে পারে না, তার বাচ্চা নাই, সেটা নিয়ে একজন বলে সে নিজে বিপদে পড়ছে, বুঝছেন? এখন ভাইস প্রেসিডেন্ট দুজন কিন্তু বাজারে নাই, দুজনে কিন্তু যেভাবে কথা বলছে, ট্রাম্প আর কমলা হ্যারিস ইজ অন দ্য ফিল্ড, দ্যাট শুড বি দ্য ওয়ে। আরেকটা হলো যে ট্রাম্পের এত কেওয়াজের পরও যে সে একদম হাড্ডাহাড্ডিতে আছে, এটাও কিন্তু ফাইলাবি না কিন্তু, ওকে? তো এখন আমরা মহা টেনশন আছি হু ইজ উইনিং। বাট আমি ডেমোক্রেট যারাই আছেন বিদেশে, কথা বলেছে আমাদের হাসান ভাইয়া বলবেন, লন্ডনেরও অনেক ভোটার আছে যারা ব্রিটিশ, তারা ডুয়েল সিটিজেনশিপ, তারা আমেরিকায় আছেন ভোট দেওয়ার জন্য, বা অনেক ব্রিটিশ আমেরিকান, যে বললেন না যে খেলা খেলে কিন্তু ব্রিটিশরা, এই 200 বছরের শাসন কিন্তু এখনো বন্ধ হয় না। আমাদের বিএনপি তো লন্ডন শাসন করতেছে, তো শাসন কিন্তু কোথাও ব্রিটিশদের বন্ধ নাই। হাসান ভাই, আপনারা আমাদের মুক্ত কবে দেবেন উই ডোন্ট নো। আমেরিকার হোয়াইট হাউস সরাসরি লন্ডনের ইন্ধন থাকে, সরাসরি 10 ডাইনিং স্ট্রিট, রাইট? ওই 10 নাম্বার রুম থেকে ইঙ্গিত কিন্তু হোয়াইট হাউসে সরাসরি আসে, বুঝছেন? এটা প্রেস করে দেওয়া, রিসেন্ট বাটন ট্যাপ করা, একটা টিপ দিয়ে দেয় ওখান থেকে। কুদরতি কথা, প্লিজ টক অ্যাবাউট আমেরিকান পলিটিক্স এন্ড বঙ্গভবন। আমরা একটু পরে আমরা চলে যাবো ঢাকায়। এখন এই জায়গাটা শেষ করি, কুমিল্লা, ঢাকা, বাংলাদেশ, সারা বাংলাদেশে আমেরিকান পলিটিক্স কাকে সাপোর্ট দিচ্ছে, কি করছে? না, ডক্টর হাসনাত সাহেব যেটা বললেন সেটা অত্যন্ত মানে প্রাজ্ঞোচিত কথাবার্তা, এবং উনি আমার ধারণা উনি গভীরভাবে ইলেকশনে ভোট দেন এবং ভোট অবজার্ভার হিসেবে দর্শকরা পছন্দ করবে না আমি এত ইন্টারাপ্ট করি। ডক্টর হাসনাত হোসেন কিন্তু অল দ্য ওয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট,
নট না, ফার্স্ট, ডেফিনেটলি ফার্স্ট ক্লাস ফার্স্ট। যথেষ্ট। আমি আমি খুবই একটা প্রাজ্ঞ ব্যক্তির সাথে আজকে আছি, অত্যন্ত বিদগ্ধজন। আমি ওনাকে স্যালুট করি, ওনাকে সম্মান জানিয়ে কথা বলছি। আমার ধারণা উনি যে বিষয়গুলো উত্থাপন করেছিলেন আপনার কিছুক্ষণ আগে ইলেকশনের বিষয়ে, সেটি মুখ্য বিষয় যে লড়াইটা হাড্ডাহাড্ডি। লড়াইটা একদম হাড্ডাহাড্ডি হবে। আমি আপনাকে যেটা বলছিলাম যে প্রেডিকশন করা খুব টাফ। তবে যেহেতু আমেরিকান ইলেকশনের বিষয়টা একটু ইলেকশন মানে পদ্ধতিটা একটু ডিফারেন্ট, সেই ক্ষেত্রে হুট করে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তবে যে বিষয়গুলো কমলা হ্যারিস এখন উত্থাপন করছেন, কিংবা ট্রাম্প যে বিষয়গুলো উত্থাপন করছেন, এই বিষয়গুলো ভোটাররা কিভাবে নিচ্ছে সেটা গুরুত্বপূর্ণ বিষয়। ভোটারকে আপনাকে কাছে টানার জন্য, ভোটার জন্য কমলা হ্যারিস এই মুহূর্তে যে পয়েন্টগুলো রেজ করছেন, কিংবা ট্রাম্প যে পয়েন্টগুলো রেজ করছেন, সেইগুলি কিভাবে নিচ্ছে ভোটাররা, সেটা ইম্পর্টেন্ট। আর আপনি একটা কথা বলছিলেন যে লন্ডনের কথা, আর কি এটা সত্য, যে লন্ডনের সূর্য কখনো অস্ত যায় না, এখনো যায় না আর কি। ওনাদের একটা ভূমিকা আছে যে ডুয়েল সিটিজেন যারা যারা মার্কিন সিটিজেন এবং মানে ব্রিটিশ বংশোদ্ভূত যারা আর কি, তারাও কিন্তু ভোটের জন্য ভোট দিচ্ছেন এবং ভোটের জন্য খুব উদ্গ্রীব হয়ে আছেন। এটা সত্য যে ব্রিটিশ এবং আমেরিকানরা একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং তারা দীর্ঘ সময় ধরে গভীর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ ব্রিটিশ আমেরিকানরা আর কি। থ্যাংক ইউ মিস্টার শাহরুখ খান। থ্যাংক ইউ। না, চমৎকার বলছিলেন। আমি এই কথার আরেকটা যে আমরা ডাক্তার আনোয়ার করেন হিজ ব্যাক, আমি আমাদের ব্যাক স্টেজ থেকে শাহিদুর রহমান মান্নাকে বলবো যদি আপনি আনোয়ার করেনকে আনমিউট করেন, কারণ উনি উঠে গেছিলেন, আমরা ওদের মিউট করে রেখেছি। আনমিউট আমাদের গেস্ট প্লিজ, অথবা থ্যাংক ইউ। সো ডাক্তার আনোয়ার করিম, আপনাকে খুঁজছিল আমাদের হাসান ভাই, ডাক্তার হাসান। সো ওনাকে একটা হ্যালো বলে আপনি একটু ইলেকশন নিয়ে কথা বলেন। আর আপনি যে বাংলাদেশের যানজট নিরসন করতে চাচ্ছিলেন বহুদিন ধরে, এই ইন্টার্ন গভর্নমেন্ট যদি কোনো কাজে লাগে কেউ, ডক্টর হাসান ইজ দ্য পারসন, হি ইজ গোনা মেক এ নট টু ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা। আপনার যানজট নিরসনে ওনার সাথে আপনাকে আমি ইনভলভ করতে চাই। আমাদের আমেরিকান ইলেকশন নিয়ে ডক্টর করিম কিছু বলেন। আচ্ছা, ইলেকশনে যেটা বড় কথা হলো যে ইলেকশনে আমেরিকাতে 4 বছর পর পর হয়, এবং ইলেকশনের যে রিয়েল ইম্প্যাক্টটা ফোর্থ ইয়ারে এসে পৌঁছায়। প্রথম 3 বছর মৃদুভাবে থাকে, ফোর্থ ইয়ারে এসে ইলেকশনের রিয়েল ইম্প্যাক্ট হয়। তো এখন এই যে এই দু পার্টি সিস্টেম এখানে বলবৎ আছে, দু পার্টি সিস্টেম সবসময় চলে আসছে, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান। এবং এই ডেমোক্র্যাট রিপাবলিকান দুই পার্টির মধ্যে যে মানে মানে ঠিক কি কি ডিফারেন্স আছে, এটা কিন্তু আমরা কেউই জানি না। এই কারণে জানি না যে ডেমোক্র্যাটরা যেভাবে কথা বলে, রিপাবলিকানরা কিন্তু একইভাবে কথা বলে, কিন্তু তাদের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা কি, এটা কিন্তু আমরা জেনারেল পিপল কেউ জানি না। এখন যখন যখন ভোটের কাছে আসে, তখন ভোটের সময় পাবলিক যখন ভোট দিতে যাবে, তখন কোন ইস্যুকে তারা প্রাধান্য দেবে, এটা ডিপেন্ড করে ভোটারের উপরে। যেমন প্রতিটা স্টেটের যে সিনেটর, যেগুলো দুটো করে সিনেটর থাকে, এবং তার মধ্যে 33% ইলেক্টেড হয় প্রতি ইলেকশনে, প্রতি 2 বছর পর পর। তো এখন এবারের যে সিটগুলো ইলেকশনে আসছে সিনেটরে, সেই সিনেটরের ভোটের, যেমন মেরিল্যান্ডে একটা সিনেটর ভোট এবার আছে, সেটা খুব ইম্পর্টেন্ট এবার, কারণ সিনেটে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটের ডিফারেন্স মাত্র এক সিটের ডিফারেন্সের অবস্থান করছে। সুতরাং এবার একটা সিট। এখন কংগ্রেসের মাত্র 4টা, এবার ডেমোক্র্যাটের মধ্যে ডেমোক্র্যাটের মধ্যে 4টে মাত্র। হ্যাঁ, এবং খুবই টাইট এবার। প্রেসিডেন্ট ইলেকশন যেমন টাইট, সিনেট এবং হাউস সবগুলো টাইট এবার। তো এখন প্রশ্ন হলো যে ইলেকশনের কাছে এসে গেছে, ইলেকশন ইস্যুগুলো আমেরিকাতে কিন্তু সবগুলো ইস্যু ভিত্তিক ইলেকশন হয়। ট্রাম্প যে কথাগুলো বলছে, সেই কথাগুলোর মধ্যে আমাদের দেখতে হবে ট্রাম্প কি বলছে। সে ট্যাক্স নিয়ে কথা বলছে, সে যুদ্ধ নিয়ে কথা বলছে, এই ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা বলছে। মিডল ইস্ট নিয়ে ট্রাম্প খুব কম কথা বলেছে, খুব বেশি কথা বলেনি, সুতরাং সেটা খুব ডিপেন্ড করা যাচ্ছে না কোনোভাবে। কিন্তু ট্রাম্পের যেটা মেইন কনসার্ন হলো, সে বলছে যুদ্ধ স্টপ করবে।
যুদ্ধ স্টপ করবে, ইউক্রেনের যুদ্ধ স্টপ করবে। ইউক্রেনে প্রচুর কারেন্সি নষ্ট আমাকে হচ্ছে। অ্যাজ এ হোস্ট বলতে হবে, ট্রাম্প কিন্তু যুদ্ধ পছন্দ করেন না, দ্যাটস ফর শিওর। দ্যাটস ফর শিওর। ট্রাম্প যুদ্ধ পছন্দ করে না, ট্রাম্প যুদ্ধ স্টপ করবে। এখন সেই স্টপ যে করবে এটা পাবলিক কতখানি ভালোভাবে নিচ্ছে তার উপর ডিপেন্ড করবে। এখন যদি আমেরিকান জনগণ, আমেরিকার পাবলিক সেটা সেই এই যুদ্ধের যে চেতনাটা এটা কতখানি তাদের মধ্যে আছে তার উপর ডিপেন্ড করছে। ইউক্রেন যুদ্ধটা আজকে 2 বছর হয়ে গেছে, এটার অনেক কিছু ইম্প্যাক্টেড দেখা যাচ্ছে আমাদের মধ্যে। যে যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে সেটা কতখানি যুদ্ধের জন্য ইউজ হচ্ছে, কতখানি সেটা আমাদের ইকোনমিকে নষ্ট করছে, সেটা অনেক কিছু ডিপেন্ড করে। তো এই কারণে মানে এই ইলেকশনের যে তারতম্য, এই যে পার্থক্যটা, এটা এত এত স্লিম, এবার খুবই কঠিন ব্যাপার আর কি। আবার পক্ষান্তরে ডেমোক্র্যাটদের একটা ওয়াইড একটা সমর্থন আছে, সেটা হলো যে ইমিগ্রেন্টদের সমর্থন ডেমোক্র্যাটদের বেশি। ডেমোক্র্যাটরা প্রথম ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্টদের বেশি সাপোর্ট মানে ডেমোক্র্যাট। এবার কিন্তু ওমেনদের যে ইস্যুটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। না, ওমেন ইস্যু দাঁড়িয়েছে বিকজ মানে যেহেতু কমলা হ্যারিস একজন অ্যাবর্শন ইস্যুটা, ইয়েস, সেটা এটা খুবই ইম্পর্টেন্ট এবার কি। তো এখন সেই যে ইস্যুটা, এই যে মানে ওমান ইস্যু বা বলেন ইমিগ্রেন্ট ইস্যু বলেন, যেটা পাবলিকের মধ্যে কতখানি ইম্প্যাক্ট করছে সেটা কিন্তু ঠিক পোলটা রেগুলার পোল হচ্ছে, পোলের মাধ্যমে ঠিক মানে যাচাই করা সম্ভব, কিন্তু 100% কিন্তু সম্ভব না কোনোভাবেই। কারণ পোলে যারা আসছে তারা যে জেনারেল পাবলিকের মতামত কমপ্লিটলি অ্যাক্ট করতে পারছে এটা বলা মুশকিল আর কি। এই জন্য পোলকেও আমরা অত করে বিশ্বাস করতে পারি না, যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে পোল ঠিক হয়, কিন্তু অনেক ক্ষেত্রে পোলের থেকে ডিফারেন্ট হতে পারে আর কি। তো যাই হোক, যেটা সবচেয়ে বড় কথা সেটা হলো যে আজকে দুই দলই খুব কাছাকাছি। তাদের দুজনের পপুলারিটি বলেন, তাদের ইস্যু ভিত্তিক মানে যেটা ইস্যু ভিত্তিক যে প্রস্তাবগুলো তারা কীভাবে পাবলিক গ্রহণ করছে, সেই গ্রহণ করার ব্যাপকতা দিয়ে চিন্তা করলে দুই দলই মোটামুটি একই রকম, একই ধরনের কাছাকাছি। সুতরাং এবার ইলেকশনটা ঠিক ইলেকশনের দিন পর্যন্ত যাওয়া ছাড়া কোনো পথ আমি দেখছি না কোনোভাবেই। তো সুতরাং আমরা ওয়েট করব ইলেকশনের মানে এই আর বাকি 10 দিন যে টাইম আছে, 10 দিনে কতটুকু কি 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 ঘটনা ঘটছে, তারপর 10 দিন পরে ইলেকশনের দিন কি হয় তার উপর ডিপেন্ড করবে আর কি। তো এইটুকুই আমার ইলেকশনের মধ্যে আসবে। থ্যাংক ইউ আপনাকে সুন্দরভাবে বলার জন্য। আমি নেক্সট এপিসোডটা আমাদের পরবর্তী 15-20 মিনিট আমরা চলে যাবো বাংলাদেশে। আমাদের স্ট্রাইকার বসে আছেন ডক্টর হাসান হোসেন এবং বাংলাদেশ থেকে এখন ছিলবেন কিছুক্ষণ। এবং আমি এটা বলে রাখি যে বাংলাদেশিরা যারা মিডল ইস্টে ছাড়া পেয়েছেন বা এনআরবির অনেকগুলো কাজ হচ্ছে, সেখানে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি ছাড়া ভয়েস ফর গ্লোবাল জাস্টিসের উনি চেয়ারম্যান। ওনার চিঠি লেখার ওয়েটটা অনেক হাই আমি ফিল করি এখন। ওরা যে ডক্টর ইউনূস তখন প্রধান উপদেষ্টাও হয় নাই যখন উনি চিঠি লিখেছেন, আমি তো নিজে উইটনেস। কোন এনআরবি বিদেশে পড়লে এই ভদ্রলোক যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমাদের এই ডক্টর হাসনাতকেও কিন্তু আমাদের বাংলাদেশে দরকার কিছু কিছু বড় বড় সংস্কারের জায়গাগুলো, স্পেশালি ইউনিভার্সিটি লেভেল গুলাতে। ভিসি প্রভিসি ওনার চেয়ে ভালো কিছু কেউ বুঝবে না বাংলাদেশে। আপনারা দুজনও ডক্টর, আপনারাও জানেন হাসেমও কুদরতি কোথাও অনেক নলেজেবল, জনপ্রশাসনদের লেভেল নিয়ে ও লেখালেখি করে, বইটই লেখে, ও খুব এডুকেটেড। ডক্টর হাসান হোসেন, এখন এই যে হাড্ডাহাড্ডির কথাটা একটু বলে আপনি যদি বাংলাদেশে চলে যান, বঙ্গভবন নিয়ে কি হচ্ছে, এই চুপ সরাবে না সরাবে, হঠাৎ করে বলছে যে চুপ সরালে ক্রাইসিস সৃষ্টি হবে। Where are we now বাংলাদেশের ব্যাপারটা? Go ahead, please. আমি যেটা সামনে আছে সেটা ডক্টর করিমের সূত্র ধরে বলছি যে প্রত্যেকটা ইলেকশনে, বিশেষ করে আমেরিকান ইলেকশন তো সারা পৃথিবীর চোখ ওখানে, কারণ আমেরিকা সারা পৃথিবীতে সরদারি করে বেড়ায়, ওয়েদার উই লাইক ইট অর নট, তারা এটা করে। আর আমরা যেহেতু ব্রিটিশ বাংলাদেশি বা আমেরিকান বাংলাদেশি আমাদের দেশটা একটা ক্রান্তিকালের মধ্যে পাস করছে, আমাদের তো সংশয় হলো আসছে। এখন প্রত্যেক ইলেকশনে, আমাদের বিলেতের ইলেকশনে তাই ইমিগ্রেশন ওয়াজ এন ইস্যু, যেগুলো মানুষকে টাচ করে। ওই যে ডক্টর করিম বললেন যে ভোটাররা কোন বিষয়ে সংবেদনশীল বেশি, সেটার উপর ডিপেন্ড করে আপনাদের এইসব এক্সিট পোল ইত্যাদি গিভস এন ইন্ডিকেশন, কিন্তু রেজাল্টটা তখনই পাওয়া যাবে। তাছাড়া আপনাদের
ইলেকশনের সিস্টেম একটু ডিফারেন্ট। দেয়ার আর সাম ক্রুশিয়াল স্টেটস যেগুলা আপনি বলছেন এগুলা সুইং করলেই আমরা যেমন ওইসব কথা একেবারে এর তুলনায় একেবারে লাইট ওয়েট। আমরা বলি যে বাংলাদেশে যে সিলেটকে জয় করে সেই নাকি সরকার গঠন করে। যাই হোক, যাই হোক, আমি বলছি যে ইমিগ্রেশন সবসময় একটা ইস্যু, এবং এই যে আপনারা অ্যাবর্শন ইত্যাদির কথা বলছেন, কামালা হ্যারিস, তারপরে হলো প্রথম মহিলা। আপনারা আমেরিকাতে কতখানি একটা মহিলা প্রেসিডেন্টকে গ্রহণ করবেন ফর দি ফার্স্ট টাইম, এটাও দেখার বিষয় এইবার। এবং উনি আমাদের গায়ের চামড়ার রং, কাজেই তাকে এইসব ভোট এনশিওর করতে হলে উনি ঠিক মতো বলছেন কিনা ইলেকশনের আগে 2 সপ্তাহ আগে, এইগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা মোট কথা খুব খুব মনোযোগ সহকারে দেখছি, এবং কে জিতবেন, ট্রাম্প সাহেব আসলে উনি কি করবেন। অনেকে বলছেন উনি মোদির বন্ধু, আবার অনেকে বলছেন যে না, ট্রাম্প যুদ্ধ করে না, সে রাশিয়ার সঙ্গে কথা বলে। আপনি যদি আপনার শত্রুর সঙ্গে কথা বলেন তাহলে যুদ্ধের সম্ভাবনা কম। আমরা আগে দেখেছি, আমরা ক্লিন্টনের সময় দেখেছি, মিসেস ক্লিন্টন যখন সেক্রেটারি অফ স্টেট ছিলেন তখন তিনি যে যুদ্ধ বাঁধিয়েছিলেন লিবিয়াতে, ওবামা সাহেব বড় বড় কথা বলে ঢুকছিলেন, কিন্তু তার কায়রো ইউনিভার্সিটি বক্তব্যের পরে তার আশেপাশে যে চাপ, ওনার ভূমিকা আমরা দেখেছি। মানুষ তো এগুলো ভুলে না। কাজেই শেষ মুহূর্তে এদেরকে ফিল্ডে নামিয়ে কতখানি জিতবেন সেটাও দর্শনীয় বিষয়। আর বাংলাদেশ থেকে আমরা একটু দেখতে হবে যে ট্রাম্প সাহেব আসলে আমাদের স্ট্র্যাটেজি কি হবে, আর কমলা আসলে আমাদের স্ট্র্যাটেজি কি হবে। এই পর্যায়ে আমরা থাকি, বাকি আমেরিকান জনগণ তাদের ইলেকশন তারা ডিসাইড করবে এবং তাদের ফিউচার তারা বুঝবে। এই বিষয়ে বলে আপনার সেকেন্ড প্রসঙ্গ ছিল বাংলাদেশ। আমি বিজ্ঞ আলোচকদের কাছেই বেশি শুনতে চাই। আমরা তো বিদেশে থাকি, তবুও একটা কথা একটু উল্লেখ করেছেন, উনি আমাদের ভয়েস অফ গ্লোবাল বাংলাদেশে আমেরিকান এক্সিকিউটিভ। তো আমাদের কাজকর্মে আমাদের পরিচয়, আমরা চেষ্টা করেছি যেখানে অন্যায় হয়, সেটা গাজার ব্যাপারে হোক আর বাংলাদেশের ব্যাপারে হোক, আমরা কথা বলার চেষ্টা করি। আর বিশেষ করে প্রবাস থেকে আপনারা দেশে থেকে যেটা করতে পারেননি আমরা সেটা বারবার করেছি। 15, 16, 17 বছর ধরে দেখছি বাংলাদেশে সিভিল সোসাইটির স্পাইন ভেঙে গেছে। তারপরে শিক্ষা ব্যবস্থা বলতে কিচ্ছু নাই, স্বাস্থ্যনীতি বলতে কিচ্ছু নাই, সর্বক্ষেত্রে জুডিশিয়ারি বলেন, পুলিশ বলেন, পুলিশকে আমরা দানবীয় পর্যায়ে নিয়ে গেলাম, যারা রক্ষক তারাই ভক্ষক হচ্ছে। তো এর একটা সুযোগ এসছে 5th অগাস্টে, হঠাৎ ছাত্র জনতা যেন আমাদেরকে একটা নতুন আলোর দিকে ঠেলে দিল। কাজেই আমরা 71 সালে যুদ্ধে গেছিলাম যখন আমরা তরুণ ছিলাম, এই তরুণরাই আবার পথ দেখালো। এই মাঝখানে আমরা বিপদে চলে গেছি, আমরা বুড়োরাই ঝগড়াঝাটি করে দেশের এই অবস্থা করেছি। তা নাহলে হাসিনাকেও পালাতে হয় না। হাসিনার সঙ্গে যারা ছিলেন, ভালো লোক তো ছিলেন, মতিয়া ছিলেন, খান মেনন, এরা যদি জনগণের কষ্ট একটু বুঝতেন তাহলে এই সংসদ এইরকম অবস্থা সবকে ছেড়ে পালিয়ে যেতেন না হাসিনা তার বোনকে নিয়ে। কিন্তু লোক তো রেখে গেছেন। কাজেই একটা গ্রুপ অফ পিপুল যারা রাজনীতির সঙ্গে সম্পর্কিত না, আমাদের সৌভাগ্য। আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমি আমেরিকা কানাডা ঘুরে আসলাম এই মাত্র, এইসব আলোচনাই হয়েছে বিশেষ করে আমেরিকান ইলেকশন। তো আমি যেটা বলতে চাই আমার বিজ্ঞ আলোচকদের, আমরা বলতে চাই, আমি প্রথম বলছি এই গত 17 বছর আমাদের উপরে যে জগদ্দল একটা স্বৈরাচারী সরকার বসেছিল সেটার পতন হয়েছে, হাসিনা চলে গেছে, এটা আমার জন্য খুব সুখবর। তারপরে সংশয়ের কারণ ছিল 3 দিন পরে যখন শুনলাম যে ইউনূস সাহেব দায়িত্ব নিয়েছেন এই বয়সে, ছাত্রদের ডাকে থাকবেন, আমার আসক্তি অনেকাংশে বেড়ে গেছে। তারপরে কি হচ্ছে না হচ্ছে এই টুকটাক, এইখানে এটা কেন হলো না, আমরা করলেও দোষ, না করলেও দোষ। করলে বলা না এটা এইভাবে কেন হলো, আলোচনা করে কেন হলো না, আর না করলে বলছে বড় ঢিলা। এবং সংস্কার বলতে সংস্কার কমিশন করা হয়েছে,
বাবু একটু টাচ করেছেন, আমি আর বেশি টাচ করতে চাই না, আমি তো একাডেমিক লাইনে আছি। সব ভিসি প্রভিসি পালিয়ে গেলাম কেন? আমরা যখন ইউনিভার্সিটিতে মাস্টার হয়েছি, রেজাল্ট ভালো করেছি, যে আমরা বিসিএস পরীক্ষা দিব না, পাকিস্তান আমরা সিএসসি পরীক্ষা, আমরা ঢাকায় নিতে জয়েন করবো। ডক্টর হাসান, আমাদের টিভিতে একটা অ্যাড রান করছে, হাসাল অ্যানুয়াল কনভেনশন ওয়াশিংটন 2024। এটা আপনারা তিনজনে, আপনি তো কিনোট স্পিকারে আছেন, আপনার ছবিও আসছে। 13-14 ডিসেম্বর 2024। দর্শক যারা দেখছেন ওয়াশিংটন মেট্রো এলাকাতে যারা আছেন, ডক্টর আনোয়ার দেখছেন, আমাদের এই অনুষ্ঠানটা হাসালের পক্ষ থেকে হচ্ছে অ্যানুয়াল কনভেনশন 17তম। আমি এটার এখানের হোস্ট, ইউএস ক্যাপিটাল চ্যাপ্টার, আমি এটার প্রেসিডেন্ট এবং আমি ন্যাশনাল ভাইস চেয়ার। এটাতে দেখেন এক ঝাঁক আমেরিকান ইউএস পলিটিশিয়ানদের ছবি দেখা যাচ্ছে। চাক সুমার থেকে শুরু করে আমাদের হাকিম জেফরি, উনি স্পিকার হয়ে যাবেন হয়তো, সবাই থাকবেন, ইনক্লুডিং ডক্টর হাসান হোসেন এন্ড কুদরতি খুদা এন্ড ডক্টর আনোয়ার করিম। প্লিজ গো হেড ডক্টর হাসান হোসেন, আপনি কন্টিনিউ করেন। ধন্যবাদ। আপনার ওখানে যদি সুযোগ থাকে আমাদের দেশের জন্য আমরা কিছু বলতে চাইব। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছি যে এই বাংলাদেশের অবস্থা এমন পর্যায়ে গিয়েছিল যে হঠাৎ করে ছাত্র আন্দোলনের পরে আমার ইউনিভার্সিটি গুলোতে এই বিলেতে বলছে, হোয়াট, বাংলাদেশের ছাত্ররা এটা যদি করতে পারে, আমরা 5th অগাস্টকে স্টুডেন্ট দিবস করতে পারবো। ফ্রম ডাউন টু আর্থ বাংলাদেশের অবস্থান অনেক উপরে চলে এসেছে। এখন হওয়ার পরে 2-3 দিন তো কোনো সরকার ছিল না, এইসব কোমলমতি বাচ্চারা কোনো ট্রেনিং ছাড়া ট্রাফিক পুলিশ করেছে। আমাদের শত্রু যারা, তারা বলতে চাচ্ছেন যে এথনিক মাইনরিটি বা হিন্দু সম্প্রদায় মেরে ছাড় করে দেওয়া হচ্ছে। আমরা প্রমাণ করতে পেরেছি যে আমাদের বাচ্চারা মন্দির পাহারা দেয়, কত হাজার হাজার মন্দির আমাদের, কদিন আগে পূজা হয়ে গেল, কত হাজার মণ্ডপ। এইসব অপপ্রচার থেকে আমাদের জাতিকে বাঁচিয়ে রাখতে হবে। কতগুলা ভালো মানুষকে দিয়েছেন, তারা অপপ্রচার থেকে জাতিকে বাঁচিয়ে রাখতে হবে। একটা ছোট্ট বিরতি যাচ্ছে, এখান থেকে আপনি শুরু করবেন আবার দর্শক। তারপরে আমি বলি যে ধৈর্য ধরতে হবে এবং সংস্কার সবাইকে করতে হবে, ইন্ডিভিজুয়ালি, ফ্যামিলি লেভেলে, আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে করতে হবে। তাহলে আমরা বাংলাদেশকে একটা মহিমান্বিত অবস্থায় নিয়ে যেতে পারবো। আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেখি। ওকে। নিশাদ ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি একটা চমৎকার অ্যাড দেখে আসলাম। ডক্টর হাসান হোসেন, প্লিজ গো হেড। গণভবন, বঙ্গভবন নিয়ে, গণভবন তো চলে গেছে জাদুঘরে, বঙ্গভবনে কি হচ্ছে এই ইস্যুটা যদি বলেন আমাদের নেক্সট 15-20 মিনিট। এটা আমরা তো দূর থেকে যারা দেশে আছেন তারা ভালো বলবেন। ওই যে বললাম আমাদের প্রত্যাশা অনেক, 17 বছরের বঞ্চনা। আমি তো পিছন দিকে তাকিয়ে দেখি যে এখন তো কথা বলতে পারছি। তখন তো দেশের এই সিভিল সোসাইটি একটা কথা বলে নাই যখন আবরারকে পিটিয়ে মেরে ফেলল, যখন সংসদে বসে মানে একেবারে ইররিলেভেন্ট কথাবার্তা সাংসদরা বলছেন, সিভিল সোসাইটি কথা বলে। মাহমুদুর রহমানের মতো একজন এডিটরকে পিটিয়ে রক্তাক্ত করছে, তখন ডেইলি স্টারের এডিটর সাহেব কোথায় ছিলেন? এইরকম প্রশ্ন তো করাই যায়। তাহলে এই সুখের খবর হলো এখন আমরা কথা বলতে পারছি, গার্মেন্ট ফ্যাক্টরির ওনাররা বলতে পারছে, শ্রমিকরাও বলতে পারছে, ডিমের বিক্রেতাও কথা বলছে। এই কথা বলার আনন্দ একটা, এর রেস্ট ফুটতে না ফুটতে আপনারা বলছেন এটা কেন হলো না, ওটা কেন হলো না। ভাইস চ্যান্সেলর, প্রভিসি সব ফেলে পালিয়ে গেছে। আমরা যখন ইউনিভার্সিটি জয়েন করেছি স্বপ্নেও ভাবি নাই যে আমরা বিসিএস পরীক্ষা দিব না, পরীক্ষা দিব না পাকিস্তান আমলে, কারণ আমরা দেখতে চাপ করি। ওখান থেকে যে চুরি করা যায়, আপনি 10 কোটি টাকা পেলেন, ছাত্রদের হোস্টেল মেরামত করবেন বা উন্নয়ন কিছু করবেন,
বা ক্লাসরুমে ল্যাপটপ দিবেন, আপনি তার থেকে 3 কোটি টাকা আপনি প্রভিসি এরা মিলে সরিয়ে ফেললেন, ছাত্রদের গুন্ডা বাহিনীকে দিয়ে দিলেন, তারপরে লোকাল এমপি কে দিলেন, কাজ কিছুই হলো না। যার ফলেই এরা সব পালিয়েছে। পালালেন কেন? এবং মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে। সেই অবস্থা থেকে পুলিশ পালিয়ে গেছে, যেভাবে মেরেছে বাচ্চাদের। আচ্ছা, সচিবদের অবস্থা দেখেন, জাজদের অবস্থা দেখেন, এর মধ্যে একটা ধ্বংসাবশেষ থেকে আপনি গড়ে তুলবেন। এখন বলছেন একটা ছাত্র দলকে কিছু তো শাস্তি না দিলে আবার, আপনি যখন এখন ছবি দেখেন কিভাবে গত 15 বছর ছাত্রদের পিটিয়ে একটা আমাদের দেশের মফস্বল শহর থেকে বাবা মা তার বাচ্চা মেয়ে বা ছেলেকে নিয়ে আসছে, হাউস টিচার প্রভোস্টের হাতে তুলে দিচ্ছে 3 বছর 4 বছর জন্য, আল্লাহর ভয় করলাম। আপনি সেই মেয়েকে ধর্ষণ করছে, সেই ছেলেকে পিটিয়ে মেরে ফেলছে, আপনি প্রভোস্ট হাউস টিচার কোনো দায়িত্ব নিলেন না। সারা দেশে এরকম হয়ে সিভিল সোসাইটি এখন কথা বলছেন। তাইলে এই 17 বছরের ক্ষোভ, এই ক্ষোভটা 5 তারিখে ছাত্র আন্দোলনে রূপায়িত হয়েছে। এটা যেন একটা পাটখড়ির মধ্যে শুকনা পাতার মাঝখানে একটা পুলিঙ্গ, যেটা একটা বেতালের কাঠির অভাব ছিল। রাজনৈতিক দলরা পাশে দাঁড়ায় নাই, বাচ্চাগুলা একটার পর একটা মারা গেছে। পুলিশ তার হোম সেক্রেটারিকে বলছে একটাকে মারি আরেকটা দাঁড়ায়। তখনই একটা টিচার হিসাবে, একটা বাবা হিসাবে আমার মনে হয়েছে খোদা প্রদত্ত, গড গিফট, যারা আল্লাহ বিশ্বাস করেন না তারা নেচার প্রদত্ত আবার একটা সুযোগ আমাদের আসছে এই দেশের ধ্বংসাবস্থা থেকে আবার বের করা। কাজেই কিছু লোককে দায়িত্ব দিয়েছেন, খুশি হয়েছেন। আজকে চিন্তা করেন তো, চোখ বন্ধ করে ইংলিশ সাহেব না আসে আর কেউ বলে, আপনারা তো আরো মারামারি গেছেন। এখন সচিবালয়ের অবস্থা জানেন, ইউনিভার্সিটির অবস্থা জানেন, জুডিশিয়ারের অবস্থা জানেন, পুলিশ ফোর্সের অবস্থা জানেন। ডিমের দাম আপনি বেঁধে দিচ্ছেন তো কি ইউনুস সাহেব বা উপদেষ্টা যে ওখানে ডিমের দাম কারণ বাজারে ঠিক করবে? না আপনার পুলিশ দরকার, প্রশাসন দরকার, সবখানে বিশৃঙ্খলা। আপনি ঝাড়া দিলে সব পড়ে যাবে, আপনি নিজেও খাবেন, পোকামাকড় খাবেন। হ্যাভ পেশেন্স। রাজনৈতিক দলগুলা একেবারে প্রথম দিকে তো সিন্ডিকেট ছিল না, কয়েকদিন তো দাম স্থিতিশীল ছিল। তখন তারপরে কি হলো? ওনারা ভাবছে যে আমরাই মন্ত্রী মিনিস্টার হয়ে গেছি, দমি দখল থেকে শুরু করে সিন্ডিকেট, তোমরা চলো আমরা এইগুলা সব চেঞ্জ করতে হবে। আপনি ভাবছেন আমি সব জানি, আমার চুল পাকা, ওই বাচ্চা কিছু জানে না। দুটো বাচ্চাকে আপনি উপদেষ্টা বানিয়েছেন, কত সুন্দর কথাবার্তা তারা বলছে, গিভ দেম এ চান্স। আপনি সংসারে যদি চালিয়ে থাকেন, বাবা মা হন, একটা ছেলে পারে না, তাকে একটু অঙ্ক পারছে তাকে বাহবা দেন, পারে না বলে চট দিলেন, সে কোনোদিন অঙ্ক শিখলেন না। আমাদের হিংসা খুব সহজ কথা কঠিন ভাবে বলছে যে তোমাদের চোখের চশমা তো আমাদের নেই, আমরা বুড়োরা মারামারি করে দেশটাকে এই পর্যায়ে নিয়ে আসছি, তোমরা দেখাও। তাদেরকে সময় দেন, এমন একটা সংসদ হবে। ওনারা তো এখানে বসে থাকার জন্য আসেন, সংস্কার কমিশন করছেন, সংস্কার করে ইলেকশন দিবেন, এর মধ্যে পলিটিক্যাল পার্টিরা তাদের সংস্কার করতে হবে। ওনারা রাজা উজির বনে যান না, জনগণের মন জয় করতে হবে। ওই ছাত্র জনতা ওনাদেরকে ভোট করে পলিটিক্যাল পার্টিদের সিন্ডিকেট বাদ দিতে হবে, সিন্ডিকেট বাতিল করতে হবে। কাজেই খালি ওটা না, আমি আপনাকে চেঞ্জ করতে হবে, ঘরে আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। এই জন্য যদি বলেন ও দাম বেড়ে গেছে, একটা শহীদের মা বলছে আমার ছেলে জান দেয় নেই ডিম আর সবজি খাওয়ার জন্য, মাছ খাওয়ার জন্য, দেশে একটা সুশাসনের জন্য আমার ছেলেকে জান দিয়েছে। আমাদের আরেকটা কথা, 400 টাকা দাম হয়েছে মরিচের, বলে পাগল হয়ে যাচ্ছেন। কদিন আগে তো 1200 টাকা মরিচের ছিল। কাঁঠাল দিয়ে বার্গার খেতে বলা হয়েছিল, সর্ষের তেল না হয়েছে। এক মন্ত্রী মহোদয় বলছেন কচুরি পানা দিয়ে সবজি খান। এত সহজে ভুললে চলবে? হ্যাভ সাম পেশেন্স, স্টে ইউনাইটেড। এবং যেসব শত্রু আগে স্বৈরাচারী সরকার ওনার বোনকে নিয়ে পালিয়ে, কিন্তু সবগুলাকে তো দেশে রেখে গেছে। আপনার নিউ ইয়র্কে রেখে গেছে, ওয়াশিংটনে রেখে গেছে, ঢাকাতে রেখে গেছে। এই জন্য তো কতদিন পরে পরে সচিবালয় গোলমাল, হাইকোর্টে গোলমাল দেখেন, আনসারদের মধ্যে গোলমাল দেখেন। এইগুলাকে সংযত করতে হলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। 53 বছর পরে ছাত্ররা একটা সুযোগ এনে দিয়েছে, ওদেরকে এগিয়ে দেন, লিসেন টু দেম। ইউনিসেফ বলছে
তোমাদের চোখের চশমা আমাদের নাই, আমরা বুড়োরও তো এই অবস্থায় আনছি। আর কিছু লোক উপদেষ্টা হয়েছে, পছন্দ না হলে ভুল ত্রুটি থাকলে বাড়ান, আর সবাই এখনই উপদেষ্টা হতে হবে কেন? ইলেকশনের পরে জনগণ যাদেরকে দায়িত্ব দিবে তাদের হাই কমিশনার লাগবে, সচিব লাগবে, মন্ত্রী লাগবে। হ্যাভ পেশেন্স। আপনারা প্রথম 2 দিন ভালো চললো, তারপরে জিনিসপত্রের দাম আবার সিন্ডিকেট শুরু করে দিল। ইউ হ্যাভ টু, আপনারা যদি চেঞ্জ না করেন। আর হাসিনা সরকারের একটা সার্থকতা, গত 17 বছর প্রত্যেকটা ঘরে ঘরে ভাইয়ে 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 বোনে ঝগড়া লাগিয়ে গেছে রাজনীতির না। আপনার কাছে আমি আবার আসছি, আমরা 3 মিনিট করে সময় আছে। না, আর আমি বলবো আমার সময় দিয়ে দিলাম। আমি বলছি যে আপনি সুন্দর কথাগুলো বলেছেন। এই পেশেন্ট, আমাদের পেশেন্টটাই তো জাতির নাই বলে আজকে আমরা এত জঞ্জালের ভিতরে আছি। 17 বছরের জিনিস আপনাকে 2.5 মাসে ঠিক করে দিবে ওরা। এখন আমরা ডক্টর আসাদ বলেছেন জনগণকে একটু পেশেন্ট ধরতে। আচ্ছা, ডক্টর আমাদের কুদরতি খোদা বসে আছে চুপ করে, যে আমাদের ডক্টর আসাদের পরে উনিও ঝাঁপ মারবে। বাংলাদেশে কুদরতি খোদা কি অবস্থা, যে আপনি 2-3 মিনিট বলবেন, কারণ আমাদের প্রায় 10 মিনিটের ভিতরে প্রোগ্রাম শেষ করতে হবে, নিউজে চলে যাবো। প্রেসিডেন্ট বদল নিয়ে যে কাল চলতেছে, এটা কি আসলে কি? এটা ছোট্ট কায়দা করে বলবেন প্লিজ। আচ্ছা, আমি বলছি আপনাকে। ধন্যবাদ ডক্টর হাসনাত, খুবই একটা ভালো ন্যারেটিভ বলেছেন বাংলাদেশের গত মানে সরকারের যে বিষয়গুলো। উনি একটা চমৎকার পয়েন্ট এখানে বলেছেন। আপনাকে ধন্যবাদ ডক্টর হাসনাত, যে শেখ হাসিনা ওই সময় সরকার ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছিল, ঘরে ঘরে বিভাজন আর কি। এটা আমাদের সামাজিক রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত একটা নেতিবাচক দিক ছিল, যেটা আমাদেরকে খুব ক্ষতিগ্রস্ত করেছে আর কি। যাদিকে ডিভাইড করে আসলে কোনো উন্নয়ন সম্ভব না, ওই ধরনের উন্নয়ন আর কি, ক্লাসিফাইড উন্নয়ন। আপনি যেটা ডক্টর শরাফত যেটা বলছিলেন যে বঙ্গভবনের বিষয়টা, এটা আরেকটু দীর্ঘ সময় নিয়ে আলোচনা করলে ভালো হতো। যেমন আপনি জানেন যে কিছুক্ষণ আগে 3 ঘন্টা আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতৃবৃন্দ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সাথে এই বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। পরে কি কথাবার্তা হয়েছে আমি ঠিক জানি না। তবে একটা বিষয় আমি স্পষ্ট করে আপনাকে জানাই, যে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে স্টেক হোল্ডারদের অন্যতম হলো জাতীয়তাবাদী দল, যারা গত 15-16 বছর ধরে সংগ্রাম করে আসছেন, নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, মানে আত্মহত্যা দিয়েছেন। এই দলটার সাথে রাষ্ট্রপতি পরিবর্তন কিংবা সরানো, এই বিষয়গুলো ওনাদের সাথে আলোচনাটা করাটা আমি মনে খুবই জরুরি। বিষয়টা আমাদের একজন যেটা ডক্টর হাসান বলছিলেন, যে আমাদের দুজন খুবই উদীয়মান উপদেষ্টা রয়েছেন, ছাত্র উপদেষ্টা। আমিও দুজনকে ব্যক্তিগতভাবে চিনি এবং আমি তাদের মেধাকে সম্মান করি। আমাদের যিনি সম্প্রচার মন্ত্রী উপদেষ্টা উনি বলেছেন যে বিষয়টা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এটা ঠিক, উনি যেটা বলেছেন যে একটা রাজনৈতিক স্টেক হোল্ডারের সাথে কথা বলে ডিসিশনটা নিতে হবে, এটা একদম সত্য। তবে এখানে আরেকটা বিষয় আপনার বুঝতে হবে, বিএনপির ত্রিমুখীভাবে বলা হলো যে ওনারা এই মুহূর্তে এই মানে ক্রাইসিসটা চাচ্ছেন না, এই জন্য কি প্রোটেক্টটা করা হলো নাকি? একটু বলবেন, আপনি ঢাকায় অবস্থান করছেন। না, খুব তড়িঘড়ি করে কিংবা আপনি জানেন রাষ্ট্রপতির পদটা শাহাবুদ্দিন চুপ্পু, এটা বিষয়টা ম্যাটার করে না। একটা পদটা কিন্তু গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের 1 নম্বর পদ। এটা একটা সাংবিধানিক একটা গৌরবান্বিত পদ, রাষ্ট্রের প্রধান ব্যক্তি উনি। সেই পদটাকে আপনার একটু সম্মান করতে হবে, এবং সেই পদে যেই থাকুক না কেন, ওনার নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে, আমিও ব্যক্তিগত ওনাকে চিনি, উনি দুদকের কমিশনার ছিলেন। যাই হোক, উনি রাষ্ট্রপতি, উনি সুপ্রিম কমান্ডার, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। ওনাকে সরানোর প্রক্রিয়াটা আমি পার্সোনালি মনে করি যে স্টেক হোল্ডার যেগুলো আছে, আমাদের প্রধান বিরোধী দল, প্রধান দল এই মুহূর্তে তিনি কামিং ক্ষমতায় আসবেন নর্মাল ইলেকশন হলেই, বিএনপি, জামাত, ওই যে আমাদের নাগরিক ঐক্য কিংবা আমার জুনায়েদ সাকির দলগুলো কিংবা অন্যান্য যে স্টেক হোল্ডার দলগুলো আছে, বাম দলগুলো এখানে জড়িত, তাদের সাথে আলাপ করে একটা মানে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে, এই জন্য আপনি কিন্তু রাষ্ট্রপতি অপসারণ করছেন, আপনি কিন্তু এখন কিন্তু গণ আন্দোলন
যে আন্দোলনের মাধ্যমে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যেটা ডক্টর আসাদ বলছিলেন যে পালিয়ে গিয়েছেন, এটা কিন্তু পালানোর বিষয় না। এটা হলো উনি একটা গুরুত্বপূর্ণ পদে, রাষ্ট্রের 1 নম্বর পদে রয়েছেন, উনি সুপ্রিম কমান্ডার। ওনাকে একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে ওনাকে সরানো যেতে পারে, সেটা ডক্টর সাদিন মালিকও বলেছেন। আমি জানবো যারা সংবিধান বিশেষজ্ঞ তারাও একটা উপায় বের করবেন যে আমাদের চিফ জাস্টিস কিংবা আমাদের সিনিয়র যারা জাজ আছেন ওদের থেকে একটা মানে আপনার একটা রেফারেন্স নিতে পারেন। রেফারেন্স নিয়ে ওই জাতীয় লিডারদের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া যেতে পারে। কিন্তু বিষয়টা আমি আনার করিম আমাদের শেষ দিকে আছে, প্রায় 3-4 মিনিট বাকি আছে। আনার করিম, আপনি ঢাকার যানজট নিয়ে 1 মিনিট, আর এই যে কুদরতের কথা বললেন যে একটা যে মানে প্রেসিডেন্ট একটা রাষ্ট্রপ্রধান একটা সম্মানিত জায়গা, কনস্টিটিউশনে কোনো ক্রাইসিস তৈরি হচ্ছে কিনা বলে বিএনপি বলছে এই মুহূর্তে এগুলো করা ঠিক হবে না। হঠাৎ করে বিএনপি আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত প্রেসিডেন্টের পক্ষে যাচ্ছেন কেন? এই নাটকীয় ব্যাপারটা আপনি কিছু বলবেন কিনা, এবং যানজট কিভাবে নিরসন করা যায় একটা অ্যাডভাইস দিবেন আপনি আজকে? আমার যেটা মনে করি যে সময় খুব অল্প, সামান্য, তার মধ্যে একটু যানজট ঢাকার একটা সবচেয়ে বড় সমস্যা। কারণ বাংলাদেশের আমাদের এই 2 কোটি মানুষের ঢাকা শহরে যানজট যদি সমাধান না করা হয় তাহলে কোনো কিছুই সম্ভব না। এই যানজট সমাধানের জন্য আমাদেরকে প্রচণ্ড উদ্যোগ নিতে হবে। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব, ওনার সঙ্গে আমি আগেও দেখা করেছি, এই যানজট নিয়ে ওনার সঙ্গে কথা বলেছি, এবং উনি জানেন কতখানি ইম্পর্টেন্ট এটা। আমি মনে করি যে উনি ডেফিনেটলি আগ্রহী হবেন যে এখন যেহেতু আর অনেক রাষ্ট্রীয় ক্ষমতা এগুলো নিয়ে, রাষ্ট্রীয় অনেক সমস্যা নিয়ে উনি ব্যস্ত, এই জন্য উনি টাইম পাচ্ছেন না। কিন্তু সময় করলে আমরা এটা নিয়ে আলোচনা করব, এবং যানজটের একটা ব্যবস্থা নিতে হবে আমি মনে করি। কারণ এই যানজটের সমাধান না করলে ঢাকা যদি যানজট যদি সমস্যার সমাধান না হয় তাহলে কোনো কিছু সম্ভব না। তো এটা আমি এখানে রাখি। আপনার অনুষ্ঠানে বলছি, আপনি যদি কোনো রকম গাইডলাইন দিতে চান, আই নো অ্যাবাউট ইউ দ্য ডিপনেস, দিতে চান ডক্টর হাসান হুসাইন বা বা আমার কাছে, আমিও ঢাকা যাচ্ছি, আমরা কোনো না কোনো ভাবে ওনার কাছে একদম টেবিলে পৌঁছে দিব আপনার কোনো প্রস্তাব যদি থাকে। কারণ এই সংস্কারের সুযোগ, যানজট, এই যে আমেরিকাতে ওয়াশিংটনে আমি থাকি বা ব্রিটেনে উনি থাকেন, আপনি থাকেন ওয়াশিংটনে, ঢাকায়, ওয়াশিংটনে শুধু হোয়াইট হাউসে যাওয়ার জন্য 22টা রাস্তা, আপনার 18টা 19টা যে আমলে একটা দিয়ে চলে যাবেন। আমাদের যানজটটা কিন্তু পুরো নেশনটাকে ক্লাস করে দিচ্ছে। এই ব্যাপারে যখন গাইডলাইন আপনি দিতে চান অফিসিয়ালি, না, গাইডলাইন একটাই, সেটা হলো যে I will pursue, আমাদের কুদরতি কথা will pursue, we all have access to give it to them. আপনিও আছে আমি জানি, কিন্তু আমাদের মাধ্যমে আমরা চেষ্টা করি এই যানজট নাম্বার 1 প্রয়োজন বাংলাদেশে ঠিক হওয়া। নাম্বার 1 পর্যায়ে এটা সমাধান না করলে কোনো কিছুই সম্ভব না। কারণ যেভাবে প্রকটভাবে এটা আমাদেরকে একেবারে ধরাশায়ী করে ফেলেছে, আমি মনে করি যে আমাদের এখন দরকার, যেটা ফার্স্ট থিং দরকার, সেটা হলো একটা ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য একটা ট্রান্সপোর্ট একটা প্ল্যান লাগবে, একটা মাস্টার প্ল্যান লাগবে, যে মাস্টার প্ল্যানের মাধ্যমে আমরা আমাদের জানি না আমাদের কি প্রয়োজন। আপনি তো আমেরিকাতে, ওয়াশিংটন আমেরিকাতে আপনার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আপনি কাজ করেছেন, আপনারটা খুব কাজে লাগবে। সেই জন্য আমি মনে করি যে আমি আমার অনেকগুলো প্রপোজাল আছে, সেই প্রপোজালগুলো আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি, এবং সেগুলো নিয়ে কাজ করলে আমার মনে হয় আমার সমাধান হবে। যেটা নিয়ে এখন আর সময় নষ্ট করে লাভ নেই। এখন আমরা চলে যাই বঙ্গভবন। আমি বঙ্গভবন নিয়ে আপনি 30 সেকেন্ড বলে বঙ্গভবনের যে সমস্যাটা, সেটা অত্যন্ত রাজনৈতিক সমস্যা, এবং এটাকে আমি যেটা ডক্টর হাসনাত বললেন এবং বললেন যে এটা এইভাবে না করে একটা রাজনৈতিক সমাধান করতে হবে। যেমন শাহাবুদ্দিন চুপ্পুকে আমি ভালো করে জানি, বা সে পাবনার মানুষ, আমি নিজে পাবনার মানুষ, এবং আমি তার সঙ্গে খুবই পরিচিত। সে কি পজিশনে আছে সেটা বড় কথা না, তাকে নিয়ে অনেক সমস্যা আছে, অনেক দ্বৈত ব্যবস্থা আছে, কিন্তু সে একজন প্রেসিডেন্ট। এখন আমাদের সেই প্রেসিডেন্টের মানে তার পজিশনটাকে চিন্তা করে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিকভাবে এটা সমাধান করতে হবে। তবে বিএনপি যেটা এখন বলছে যে তাকে সরানো যাবে না, এটা ঠিক না। তাকে সরানো যেতে পারে, তার একটা সমাধান তৈরি করে তাকে সরানো যেতে পারে। থ্যাংক ইউ ডক্টর করিম। আমি ডক্টর হাসানের কাছে যাচ্ছি। ডক্টর হাসান, 1 মিনিট আমরা শেষ করছি। আপনাদের তিনজনকেই আলাপনের অনুষ্ঠান থেকে, মিলেনিয়াম টিভির পক্ষ থেকে
আমাদের কলা কলিশ্বরী এবং আমাদের টিম মেম্বারদের পক্ষ থেকে আপনাদের তিনজনকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠান থাকার জন্য। ডাক্তার হাসনাত হোসেন, আপনি জাস্ট এই বঙ্গভবনের ব্যাপারটা নিয়ে আপনি শেষ করে দেন প্লিজ। শুনুন, ওই ছাত্র আন্দোলনের মুখে তারা তাদের এত বড় স্যাক্রিফাইস, 4টা লোক মারা গেছে, তাও বিশ্ববিদ্যালয়ে না। 21শে ফেব্রুয়ারি নিয়ে কানতে কানতে আমি 53 বছর কাটালাম। 1600 বাচ্চা মারা গেল, 30,000 ইঞ্জিও। তাদের আশা আকাঙ্ক্ষা এখন ইন্টারিম গভর্নমেন্ট না, ওনারা করছেন না কেন? কালকে শাহাবুদ্দিন সাহেবকে বিদায় করেন না কেন? কেন আলোচনা করছেন? আর করলো যদি একটা শাস্তি দিল ছাত্রলীগকে, কারণ এরা গত 17 বছর কিভাবে মেয়েদের মেরেছে, ধর্ষণ করেছে, মেরেছে, এগুলো যারা ভুক্তভোগী তাদেরকেও সান্ত্বনা দেওয়া দরকার। কাজে আমি মনে করি যে মানুষগুলো রাজনৈতিক তকমা না, তারা যেভাবে কাজ করছেন একটু ধৈর্য ধরেন। দে আর সান অফ দি সয়েল, কিন্তু দে আর নট বিং মোটিভেটেড। আর আমাদেরও দোষ আছে, আমরা লোক পেলাম না। শাহাবুদ্দিন সাহেবের চক্ষুকে, তাও তো পার্লামেন্ট না, হাসিনা চমক দিয়ে। তেমনি এর আগে কিশোরগঞ্জের এক উকিলকে এনে জোকার সাহেবকে প্রেসিডেন্ট বানালেন। একটা জাতির প্রতি আপনার নিজের প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে, তো প্রতিবেশী দেশ আপনাকে শ্রদ্ধা করবে কেন? বাংলাদেশে কত গুণী মানুষ আছেন, কত নাম করা মানুষ আছেন, তাদেরকে প্রেসিডেন্ট বানানো যায় না? আর এই শাহাবুদ্দিন সাহেব আপনার লোক। ডক্টর করিমকে বলছি, জিনিসটা কি একতরফা হতে হবে? তুমি আরেক সরকারের অ্যাপয়েন্টি প্রেসিডেন্ট, তুমি সরে যাও না। তোমার লজ্জা শরম থাকলে যে বাচ্চারা চাচ্ছে, জনগণও এই পথে হাঁটছে। সেদিন খুব ভালো করে রিজওয়ানা হাসান খুব সুন্দর করে বলছে, আমরা চিন্তা ভাবনা করছি, রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করছি। এখন তারা আলাপ করলেও দোষ। তাহলে তো দেশ 5 তারিখের পরে আপনারা এয়ারপোর্ট থেকে ধানমন্ডি পর্যন্ত যত ল্যাম্প পোস্টে সবগুলাকে যদি ঝুলাই দিতেন, এই রাশেদ খান মান্নান ঝুলছে, অমুক ঝুলছে, তমুক জ্বলছে, তাহলে কি বিশ্বের কাছে আমাদের মান সম্মান থাকতো? যেভাবে আইনের প্রক্রিয়ায় এদেরকে ধরা হচ্ছে, নেওয়া হচ্ছে, কেন হচ্ছে, কারা করছেন, একটু সবর করেন। একটা ভালো বিপ্লবী সরকার না অন্তর্বর্তী সরকার, এটা নিয়ে ঝামেলা চলতেছে, কথাগুলো বলতেছি। আমরা আগামী সপ্তাহে আমরা আসবো, বাট এই সরকারকে সময় দিতে হবে। আজকে প্যানেলিস্টরা বললেন যারা চলে গেছে তাদের পক্ষ থেকে বঙ্গভবন থেকে প্রেসিডেন্টকে যেন স্বেচ্ছায় চলে যান। আজকে প্যানেলিস্টরা সেটাই বললেন, আমরাও চাইবো উনি স্বেচ্ছায় চলে যাক। Our country will find a new student, will find a new president for our country. আমাদের সাথে থাকুন, আগামী সপ্তাহে শনিবারে ঠিক এই সময় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সরি, আই হ্যাভ বিন ভেরি ড্রাস্টিক। আমি সারাদিন ভেরি ভেরি ট্রাইং ডে, কিন্তু আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বাবু ভাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন। থ্যাংক ইউ।